আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আগামী বছরই শেষ হবে জুলাই গণহত্যার শীর্ষ নেতাদের বিচার, জানালেন আইন উপদেষ্টা। সব প্রক্রিয়া মেনেই চলবে ট্রাইব্যুনালের কার্যক্রম, চিফ প্রসিকিউটর। সংস্কারের নামে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকা ঠিক নয়, মন্তব্য মির্জা ফখরুলের। দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দাবি। ইসলামী দলগুলোর মাথায় কেউ যেন কাঁঠাল ভাঙতে না পারে, সতর্ক থাকার আহ্বান জামায়াত আমিরের। আলেম ওলামাদের মিথ্যা মামলায় জেলে ঢুকেছে আওয়ামী লীগ। জুলাই হত্যাকাণ্ডের মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেভাবে পুলিশ বাহিনীকে গড়ে তোলা হচ্ছে, জানালেন আইজিপি। সঠিক সিদ্ধান্ত নিলে এত প্রাণহানি ঘটত না। এবং দ্বিতীয় দিনে গড়ালো পণ্যবাহী নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, বন্ধ সব ধরনের পণ্য পরিবহন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আগামী বছরের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার শীর্ষ নেতাদের বিচার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, মানবতা বিরোধী আইনে এসব বিচার কাজ শেষ করা হবে। এদিকে এক সেমিনারে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, যৌক্তিকভাবে জুলাই গণহত্যার বিচার করা হবে, যাতে বিচার প্রক্রিয়া নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে গুম খুন থেকে জুলাই গণহত্যা বিচারের চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে এসব কথা বলেন আসিফ নজরুল। আলোচনায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, প্রতিশোধ নয়, ইতিহাস থেকে শিক্ষা নেয়ার জন্যই জুলাই গণহত্যার বিচার করা হবে। কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা, সেই বিচ্ছিন্নভাবে হলেও ওটার মধ্যে একটা মানে কনসার্টেড এফোর্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিনই আছে, এই 4টা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব এবং আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনে বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো। আমাদের প্রধান ফোকাস হচ্ছে গুম এবং মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা যে অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে, সেই অপরাধের যারা মাস্টার মাইন্ড এবং যারা একদম সর্বোচ্চ জায়গায় বসেছিলেন, বসে থেকে এই অপরাধগুলো সংঘটিত করেছেন, আমাদের প্রায়োরিটি হচ্ছে তাদের বিচার করা। সংস্কারের নামে দীর্ঘ সময় অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের কথাও জানান মহাসচিব। তিনি বলেন, ষড়যন্ত্র এখনো চলছে, সমস্যার সমাধানে রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। তরিক ইসলামের রিপোর্ট। সমসাময়িক বিভিন্ন বিষয়ে রাজনৈতিক সমমনা দলগুলোর সাথে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক সংকট ও দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে জানান বক্তারা। আমাদের অবিলম্বে জাতীয় ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতার রাজনীতি করে না। যে আমরা সংস্কার চাই, আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। এটা সঠিক নয়, বাট অ্যাট দ্য সেম টাইম এটা মানুষের মধ্যে এই আশঙ্কার সৃষ্টি হচ্ছে। ষড়যন্ত্রের মোকাবেলা ও সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও জানান মির্জা ফখরুল। আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান, সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলেছে।
আপনারা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, সহযোগিতা ওইভাবে করছেন না। আমি কথাটা এই জন্য বললাম যে এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে ভালো পথ, যেখানে আপনার জনগণের সঙ্গে এই সরকারের একটা আরো ঘনিষ্ঠতা সৃষ্টি হয়। এ সময় ভোটার হওয়ার সময়সীমা 17 বছর নির্ধারণ নিয়ে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলের সাথে আলোচনার কথাও বলেন বিএনপি মহাসচিব। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশে জুলাই হত্যাকাণ্ডের মতো আর কোনো ঘটনা যেন না ঘটে সেরকম ভাবে পুলিশকে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি ডাক্তার বাহারুল আলম। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এজন্য ছাত্র জনতা সবার সহযোগিতা দরকার। এ সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, বিগত 15 বছরে নেতৃত্ব দেয়া কর্মকর্তাদের ভুল নীতির কারণে বিতর্কিত হয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। জুলাই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নেয় পুলিশ বাহিনী। আন্দোলন ভণ্ডুল করতে ছাত্র জনতার উপর গুলিও ছোড়ে তারা। এতে হাজারো মানুষের মৃত্যু হয়। ছাত্র জনতা এর প্রতি উত্তর দিলে নিহত হন বহু পুলিশ সদস্য। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় ডিএমপি কমিশনার বলেন, 5 আগস্টের 72 ঘন্টা আগেও পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে এত মৃত্যুর ঘটনা এড়ানো সম্ভব হতো। গত 15 বছরে যারা নেতৃবৃন্দ ছিলেন তারা কি ভূমিকা রেখেছিলেন যে দেশের মানুষ আমাদের প্রতি এত বিরক্ত ত্যক্ত হলো, আমাদের 44 জন সহকর্মীকে জীবন দিতে হলো। যিনারা নেতৃবৃন্দ ছিলেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিনা বা নিতে পেরেছেন কিনা সেই বিচারের বিবেচনা আপনাদেরকে আমি ছেড়ে দিলাম। 72 ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত এবং আমাদের পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত। এ সময় পুলিশ মহাপরিদর্শক বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ ছিল পুলিশ। এই অপবাদ ঘোচাতে সবাইকে সাথে নিয়ে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। দুঃখজনক ঘটনা জুলাই আগস্ট মাসে ঘটেছে, এর যেন আর পুনরাবৃত্তি না হয়। আমি কি এইরকম কোনো ধারাবাহিকতা তৈরি করতে পারি কিনা, এরকম কোনো মূল্যবোধ প্রথিত করে যেতে পারি কিনা আমি জানি না অল্প সময়ে সম্ভব কিনা। এই 3টা কাজের প্রচেষ্টা আমার সবসময় থাকবে। আমি এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। সচিবালয়ে আগুনের ঘটনায় দ্রুত সঠিক রহস্য তদন্ত কমিটি তুলে আনবে বলেও আশা প্রকাশ করেন আইজিপি। এছাড়াও সমন্বয়কদের হত্যার হুমকি কোনো টার্গেট কিলিংয়ের আলামত নয় বলে জানান বাহারুল আলম। তিনি বলেন, চুরি, ছিনতাই ও খুন রোধে পুলিশের কাছে বিশেষ কোনো ম্যাজিক নেই। এসব অপরাধ নিয়ন্ত্রণে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানিয়েছেন পুলিশ প্রধান। আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী এবং অনুমোদিত সরকার কর্মকর্তা কর্মচারীদের বাইরে সবার সচিবালয়ে প্রবেশ পাস বাতিল করা হয়েছে। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এই আদেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবহার করে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। যাদের পাস বাতিল হয়েছে তারা আগামী 15 দিনের মধ্যে ঢাকা মহানগর পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আপাতত সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সাময়িক পাস নিয়ে সচিবালয়ে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। চাঁদপুরে জাহাজে 7 শ্রমিক হত্যায় জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার থেকে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ধর্মঘটের দ্বিতীয় দিনেও দেখা মেলেনি কোনো পণ্যবাহী নৌযান, ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তামান্না জেনিফার। চাঁদপুরের মেঘনা নদীর মাঝের চরে এমবি আল বাখেরা কার্গো জাহাজে শ্রমিক হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, হত্যাকারীদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে 20 লাখ টাকা প্রদান সহ
নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে সারা দেশে ধর্মঘট পালন করছেন নৌযান শ্রমিকরা। মালবাহী, তেল, গ্যাস ও বালু সহ সকল প্রকার পণ্যবাহী নৌযানের শ্রমিকরা এই কর্মবিরতি শুরু করে। কর্মবিরতির দ্বিতীয় দিনে দাবি আদায়ের জন্য বরিশালে শ্রমিকরা নগরীর কীর্তনখোলা নদীর কেটিসি ঘাটে বিক্ষোভ মিছিল করে। মোংলায় পণ্য বোঝাই করে বন্দরের পশুর চ্যানেলের বিভিন্ন স্থানে অবস্থান করে নৌযান শ্রমিকরা ধর্মঘট পালন করছে। সকাল থেকে বন্দরের বহির্নোঙরে অবস্থানরত সকল দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস কাজ বন্ধ হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। চিটাং বন্দর বা ঢাকা ওই সমস্ত জায়গাতে যারা বড় বড় শিপগুলি আছে তাদের মধ্যে প্রথম প্রভাবটা পড়বে। নারায়ণগঞ্জে নৌ শ্রমিকদের ধর্মঘট অব্যাহত থাকার কারণে অচল হয়ে পড়েছে নৌবন্দর। সকালে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। সময় শেষ হয়ে গেলেও সরকার প্লাস প্রশাসন কেউ এর সঠিক তদন্ত করে এই খুনিদের গ্রেপ্তার করতে পারেনি, যার পরিপ্রেক্ষিতে আমাদের নৌযান শ্রমিকদের ভিতরে একটা রক্তক্ষরণ হচ্ছে। এদিকে চট্টগ্রামেও নৌযান শ্রমিকদের ধর্মঘটে পুরো দেশের সাথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে, বিরাজ করছে অচল অবস্থা। চাঁদপুরেও ধর্মঘটের সমর্থনে বন্ধ রয়েছে বন্দরের সব কার্যক্রম। তবে ধর্মঘটের আগে যেসব পণ্য ঘাটে এসে পৌঁছেছে তা ওঠানামা করছে বলে জানালেন শ্রমিকরা। ডিসেম্বর ক্লোজিং সবারই বেচা বিক্রি আছে, যে কারণে সবাই সবার মালগুলি আইনা কাস্টমারকে দেওয়ার জন্য এখনো এই ধর্মঘটের প্রভাবটা চাঁদপুরে এখনো আসেনি। তবে সারা দেশেই যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। তামান্না জেরিফার, ATN বাংলা। বাংলাদেশ অশান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। খেলাফত মজলিসের সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক দেন। আর খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, জাতির ঐক্যে ফাটল ধরলে বিএনপি জামায়াতকে জবাব দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। বিভেদ নয় ঐক্য, এই স্লোগানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন অনুষ্ঠিত হয় রাজধানীর সরোয়ার্দী উদ্যানে। সমাবেশে অংশ নেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ভারতের আগ্রাসন ও আওয়ামী ফ্যাসিবাদ রুখতে ঐক্যের তাগিদ দেন তারা। আমরা কিন্তু অনেকাংশে একটু তাড়াহুড়া করার কারণে ফ্যাসিস্ট কিন্তু আমাদের দেশে অরাজকতা বাজাবার একটা সুযোগ তৈরি হয়েছে। অনেকাংশে কিন্তু ভারত বিভিন্ন ধরনের কথা বলার সুযোগ পেয়েছে। আমি বলবো, আসেন আমরা সুন্দর একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা দেশটাকে সুন্দর করার জন্য আমরা একত্রিত হয়ে আমরা কাজ করব। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ মূলত ভারতের সরকার ছিল, ভারত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আজকের এই মঞ্চে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ ছিলেন, আছেন, তারাও আছেন, অন্যান্য ইসলামী সংগঠন সমূহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির পীর সাহেব চরমনাই হুজুর রয়েছেন। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদ এবং তার দোসরদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন ঠেকানোর জন্য আমাদের গড়ে ওঠা ইস্পাত কঠিন রাজপথে ঐক্য ধরে রাখতে হবে। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, জবাব নিয়ে ছাড়বো আমরা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই, সকলকে সংকীর্ণতা মুক্ত হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর বাংলাদেশের চালিকা শক্তিটা তাদের হাতে তুলে দিয়ে আমরা তাদেরকে পিছন দিক থেকে সহযোগিতা করতে চাই, দোয়া করতে চাই, তারা এই দেশকে সামনে এগিয়ে নেবে ইনশাআল্লাহ। এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেন আলিম ওলামা ইসলামী দলগুলার মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয়ের কাছাকাছি এনে দিন, আমাদের মধ্যে উলফত মহব্বত আল্লাহ তৈরি করে দিন। ভাই হিসাবে আমাদের মধ্যে আল্লাহ তাআলা বুনিয়ানুম মারসুসের নিয়ামত দান করুন। সকল প্রকার হীনমন্যতা, সংকীর্ণতা থেকে বের হয়ে উদারতা এবং ভালোবাসা দিয়ে আমরা যেন পরস্পরকে জড়াইয়ে ধরতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারকে অস্থিতিশীল করতে নানাভাবে ভারত অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি সহ অনেক রাজনৈতিক দল আছে, আমাদের মতের অনেক পার্থক্য আছে, অনেক দ্বন্দ্ব আছে মতের, কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা বাংলাদেশের সকল মুসলমানরা, বাংলাদেশের সকল নাগরিকবৃন্দ এক জায়গায় কিন্তু আমরা এক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। দেশের আলেমদের মধ্যে বিভেদ তৈরি করে কোনো গোষ্ঠী যেন ফায়দা নিতে না পারে সেজন্য সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। পরাজিত স্বৈরাচার ও তার দোসরদের টাকা পাচারের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর রহমান নয়নের পরিবারের সাথে রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান আটপুনিয়া গ্রামের সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। স্বৈরাচারী সরকারের নিয়োগ দেওয়া অনেক আমলা সচিবালয় ও পুলিশ বিভাগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে থেকে নানা নাশকতা ও চক্রান্ত করছে বলেও মন্তব্য রুহুল কবির রিজভীর। যারা জনগণের এই টাকা পাচার করেছে, এটাতে একটা ঘটনা উঠেছে, আরো কত ঘটনা আছে। সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই এর মধ্যে যে কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। সাভারে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। গভীর রাতে যাত্রী বেশে গাড়িতে উঠে অথবা সড়কে বিভিন্নভাবে গাড়ির গতিরোধ করে করা হচ্ছে ডাকাতি। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে বসানো 121টি ক্লোজ সার্কিট ক্যামেরার বেশিরভাগ বিকল হওয়ার কারণে বেড়েছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কার্যক্রম। এতে অনিরাপদ হয়ে উঠেছে ব্যস্ততম এই মহাসড়কটি। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সাভারের মহাসড়কগুলো দিনে নিরাপদ ও শান্ত থাকলেও রাতে হয়ে উঠছে ভয়ঙ্কর। সম্প্রতি মালামাল বোঝাই ট্রাক লুট, যাত্রী বেশে বাসে উঠে ডাকাতি, কখনো বা গাছের গুড়ি ফেলে আর ইট কিংবা ডিম ছুঁড়ে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। পুলিশ জানায়, ছাত্র জনতার আন্দোলনে দুর্বৃত্তরা সিসিটিভি বা ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো বিকল করে দেয়। এই সুযোগেই ঢাকায় প্রবেশের অন্যতম এই পথে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ বেশ কয়েকটি চক্র। এতে জনজীবনে আতঙ্ক বিরাজ করছে। এই শিমুলতলা ব্রিজের থেকে ওই ব্রিজ পর্যন্ত রাত্রি 10টার পরে থেকে কোনো এই নানান রকম ছিনতাই বা মোবাইল টোবাইল টাকা পয়সা নিয়ে যায়। ওই ছিনতাই করে আতঙ্ক মানুষ থাকে, মানুষ বাইরে বাইরে সাহস পায় না। ওই শেষের রাত্রে দিকে আর ওই ঘটনাগুলি বেশি করে। অতি দ্রুত এই সিসিটিভির সিসি ক্যামেরার দিয়ে ঢাকার ইচ্ছা মহাসড়ক নিরাপত্তা আনা হোক। আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ পুলিশ হাই পাওয়ার ক্যামেরা এবং টোটাল হাইওয়ে রুটটাকে এই ক্যামেরার আওতায় এনে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করবেন। তবে সড়ক নিরাপদ করতে নতুন করে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো সহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। গণ অভ্যুত্থানের সময় অনেক সিসিটিভি ক্যামেরা যেগুলো ছিল আমাদের রাস্তায়, সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। অনেকটা বলতে কি 95%-এর মতোই নষ্ট হয়ে গেছে। ওগুলো আবার নতুন করে আমরা কাজ করছি। বিগত 3 মাসে সাভারে মহাসড়ক থেকে গরু বোঝাই ও তেল বোঝাই ট্রাক লুট, ছিনতাই সহ অন্তত 30টি বড় ধরনের অপরাধ সংগঠিত হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি 3 দিনে একটি করে ছিনতাই বা ডাকাতির ঘটনা ঘটছে। আর তাই মহাসড়কটি নিরাপদ রাখতে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সূর্যের সবচেয়ে কাছে গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান। শুক্রবার সূর্য থেকে 61 লাখ কিলোমিটার দূরত্বে পৌঁছায় মহাকাশযান পার্কার সোলার প্রোব। এর আগে আর কোনো মহাকাশযান সূর্যের এত কাছে পৌঁছাতে পারেনি। এই অর্জনে সূর্য সম্পর্কে নতুন তথ্য জানা যাবে বলে আশা করছে নাসার বিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর।
পৃথিবীর ইতিহাসে এর আগে এমনটা আর ঘটেনি। সূর্যের সবচেয়ে কাছাকাছি নভোযান পাঠিয়ে ইতিহাস সৃষ্টি করল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা। বিজ্ঞানীদের ধারণাকে ভুল প্রমাণ করে নির্ধারিত সময়ের 24 ঘন্টা আগেই নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়ে সিগন্যাল পাঠাতে শুরু করে মহাকাশযানটি। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে একে বিরাট সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। পার্কার সোলার প্রোব নামের মহাকাশযানটি ঘণ্টায় প্রায় 6,92,000 কিলোমিটার গতিতে গত 24 ডিসেম্বর সূর্যের দিকে তার যাত্রা শুরু করে। অবশেষে তা বাংলাদেশ সময় শুক্রবার বেলা 11টার দিকে সূর্য পৃষ্ঠের কাছাকাছি পৌঁছায়। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে রওনা দেওয়ার পর এ পর্যন্ত সূর্যকে 21 বার প্রদক্ষিণ করেছে পার্কার। উৎক্ষেপণের পর থেকে গতি এতটাই তীব্র ছিল যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে যদি কোনো উড়োজাহাজ এই গতিতে চলতে শুরু করে, তাহলে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সেটি পৌঁছাতে সময় লাগবে মাত্র 30 সেকেন্ড। যাত্রাপথে সর্বোচ্চ 980 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়েছে মহাকাশযানটিকে। সৌরমণ্ডলের প্রাণকেন্দ্র সূর্য আসলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে তৈরি একটি বিশাল গোলক। এই নক্ষত্রের উপরিভাগের তাপমাত্রা 10,000 ডিগ্রি সেলসিয়াস আর কেন্দ্রের তাপমাত্রা 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের এতটা কাছাকাছি যাওয়ার ফলে এই নক্ষত্র সম্পর্কে নতুন তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। এসব তথ্য সূর্যের চারপাশের অতি উত্তপ্ত অঞ্চলকে বুঝতে এবং সৌরবায়ুর উৎস শনাক্ত করতে সহায়তা করবে বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। ক্ষমতায় কিভাবে আসা যায় ও গদি কিভাবে ধরে রাখা যায় তা নিয়ে সবাই ব্যস্ত থাকে, কিন্তু জনগণের কল্যাণে কেউ কাজ করতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পল্টনে জুলাই আগস্টের বিপ্লবে পঙ্গুত্ব বরণকারীদের নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন তারা দেশের জাতীয় বীর, তাই তাদেরকে দলের ভিত্তিতে ভাগ না করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। এ সময় জুলাই আগস্টের আহতরা অভিযোগ করেন, মারা গেলেই বলা হয় তাদের বিদেশে নিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু বেঁচে থাকা অবস্থায় কাউকেই এ ধরনের কোনো কার্যক্রমে নিতে দেখা যায় না বলে অভিযোগ করেন তারা। সবাই গিয়ে নিজের গতিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত থাকে। মানুষের পাটা কিভাবে ধোয়াবে, মানুষের কষ্ট কিভাবে দূর করবে সেই চিন্তা করতে চায় না। ওই চিন্তার মানুষ যতদিন পর্যন্ত বাংলাদেশের দেশের দায়িত্বে না যাবে, এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে। যারা যাবে তাদের কপালের পরিবর্তন হবে, কিন্তু জাতির কপালের দুর্ভোগ আসবে। আমরা সেই রকম একটা আগামী চাই, নতুন বাংলাদেশ চাই। এই বাংলাদেশের সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। গণমাধ্যম কর্মীদের জন্য নিরাপত্তা আইন প্রণয়ন, কর্মক্ষেত্রে স্বাধীনতা সহ 21 দফা দাবি জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মহাসমাবেশে এই দাবি তুলে ধরেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান শাহীন। দাবি না মানলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সাংবাদিকতা যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সাথে বিপরীত না হয়। সাংবাদিক হবে দেশের জন্য, জনগণের জন্য। সাংবাদিকের দায়বদ্ধতা একমাত্র দেশের জনগণের কাছে, আর কারো কাছে সাংবাদিকদের দায়বদ্ধতা নেই। ভেঙে পড়েছে ছাদ, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। 152 বছরের পুরনো ঐতিহ্যবাহী ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান চলছে চরম ঝুঁকির মধ্যে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এতে আতঙ্কিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। কর্তৃপক্ষ বলছে সাধ্যমতো সংস্কার কাজ চলছে স্কুলটিতে। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। পুরনো কোনো পরিত্যক্ত ভবন নয়, এটি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন। 1972 সালে নির্মিত দোতলা এই ভবনের বয়স পেরিয়েছে 52 বছর। কোথাও দেয়ালে ফাটল, আবার কোথাও খসে পড়েছে পলেস্তার।
জরাজীর্ণ এই অবকাঠামো দেখে বিশ্বাসই হয় না এখানে এখনো নিয়মিত চলে পাঠদান কার্যক্রম। কখন দুর্ঘটনা ঘটে এই শঙ্কায় শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবক। উপরের যে ক্লাসটা সেগুলো খুশি করে আমাদের এর মধ্যে একটা বন্ধুভাবে পড়েছে। আমরা চাই যে আমাদের স্কুলটা সুন্দরভাবে গোছানো থাকুক। আর অনেক আগে থেকেই বলা হয়েছে যে এটা একটা ঝুঁকিপূর্ণ ভবন, কিন্তু কোনো কাজ এখন পর্যন্ত আসলে করা হচ্ছে না। অনেক সময় শুনছি যে স্কুল নতুন করে নির্মিত হইবে, কিন্তু এখন পর্যন্ত সেটা হয় নাই। এসএসসি পরীক্ষার ভেন্যু কিন্তু এইটা, তাহলে এর আগে যদি আমাদের এখন যে বর্তমানে যে কাজটা চলমান আছে সেটা যদি হস্তান্তর না হয় তাহলে কিন্তু আমাদের এই পরীক্ষা কেন্দ্রটি বাতিল হওয়ার সম্ভাবনা আছে। এই ভগ্নদশায় যাতে আমাদের খুব দ্রুতই অবসান হয় সেজন্য আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট বিনীত আবেদন জানাচ্ছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান সংস্কার শেষ হতে আরো সময় প্রয়োজন। এছাড়া টেন্ডার বাতিল হওয়ায় পিছিয়েছে নতুন ভবনের নির্মাণ কাজও। এই বিষয়ে আমি নির্বাহী প্রকৌশলী জালকঠি মহোদয়ের সাথে আলাপ আলোচনা করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন যত দূর সম্ভব দ্রুত গতিতে তারা সংস্কার করবে। তিনি আমাকে আরও জানিয়েছেন যে বিদ্যালয়ে একটি 6 তলা নতুন ভবনের টেন্ডার হয়েছে, পূর্বের টেন্ডারটি বাতিল হবে, নতুন করে আবার টেন্ডার করে তারা অতি শীঘ্রই কাজ শুরু করবে। 1872 সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিল মহারাজগঞ্জ হাই স্কুল। 1909 সালে এর জাতীয়করণ করে ব্রিটিশ সরকার। 13 একর জমিতে ঐতিহ্যবাহী স্কুলটিতে রয়েছে 1700 শিক্ষার্থী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পৌষের শীতকে ভিন্নভাবে উপভোগ করতে শেরপুর রাইডার্সের একদল তরুণ রসের ট্যুরের ব্যানারে ভেজালমুক্ত টাটকা খেজুরের রস খাওয়া উপভোগ করেন প্রতি বছর। এবারও তার ব্যতিক্রম হয়নি। শেরপুর রাইডার্সের একদল তরুণ জেলা শহর থেকে 20 কিলোমিটার দূরে মোটর সাইকেল যোগে সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীর তালতলা এলাকায় গিয়ে রসের ট্যুরের 14তম আসরের জমজমাট আয়োজন করে। সেখানে গিয়ে নিজেরা ছাড়াও অন্যদের নিয়ে সকালে টাটকা খেজুরের সুমিষ্ট রস খাওয়ার মাধ্যমে আনন্দঘন পরিবেশে কুয়াশা ও শীতের মাখামাখি সকালটি উপভোগ করেন। এই এলাকায় প্রায় 30টি খেজুর গাছ থেকে প্রতিদিন রস সংগ্রহ করে গাছিরা। সেই রস খেতে দূর দূরান্তের মানুষ এসে যোগ দেন সেখানে। সংবাদের এ পর্যায়ে থাকছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া পর্ব শুরু হয়েছে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। এতে দেশটির রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মোদি উপস্থিত থাকতে পারেন। এর আগে মনমোহন সিংয়ের পরিবারের পক্ষ থেকে দিল্লির রাজঘাটে অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য আবেদন করা হয়। তবে রাজঘাটের পরিবর্তে নিগমবোধ ঘাটে শেষকৃত্যের জন্য অনুমতি দেয় প্রশাসন। এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শেষকৃত্যের স্থলেই নেতার স্মৃতিসৌধের জমি চেয়েছিলেন। তবে কেন্দ্র থেকে জানানো হয় নিগমবোধ ঘাটে নয়, দিল্লিতে নির্মিত হবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ। এর আগে সকালে নয়াদিল্লিতে দলের সদর দপ্তরে মনমোহনের মরদেহ নেওয়া হয়। সেখানে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। আর এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে 116 রানে পিছিয়ে আছে ভারত। দিন শেষে তাদের সংগ্রহ 9 উইকেটে 358 রান। যদিও দ্বিতীয় দিন 164 রান তুলতে 5 উইকেট হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা। তৃতীয় দিন 221 রানে সপ্তম ব্যাটসম্যান বিদায় নিলে 300-র নিচে অল আউটের সংখ্যায় পড়ে দলটি। তবে অষ্টম উইকেটে 127 রান যোগ করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। 50 রান করে ওয়াশিংটন বিদায় নিলেও 105 রানে অপরাজিত থাকেন রেড্ডি। এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অল আউট হয় 474 রানে।
সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার চেয়ে 2 রানে পিছিয়ে আছে পাকিস্তান। দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ 3 উইকেটে 88 রান। এর আগে 3 উইকেটে 82 রান নিয়ে প্রথম ইনিংস শুরু করতে নেমে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় 301 রানে। সর্বোচ্চ 89 রান করেন এইডেন মার্করাম। এছাড়া 81 রানে অপরাজিত থাকেন করবিন বোস। 3টি করে উইকেট নেন নাসিম শাহ আর খুররাম শেহজাদ। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান হারিয়েছে স্যাম আইয়ুব, শান মাসুদ আর কামরান গুলামের উইকেট। প্রথম ইনিংসে 211 রান তুলে সফরকারীরা। সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো আরো একবার। আগামী বছরই শেষ হবে জুলাই গণহত্যার শীর্ষ নেতাদের বিচার, জানালেন আইন উপদেষ্টা। সব প্রক্রিয়া মেনেই চলবে ট্রাইব্যুনালের কার্যক্রম, চিফ প্রসিকিউটর। সংস্কারের নামে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকা ঠিক নয়, মন্তব্য মির্জা ফখরুলের। দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দাবি। ইসলামী দলগুলোর মাথায় কেউ যেন কাঁঠাল ভাঙতে না পারে, সতর্ক থাকার আহ্বান জামাতে আমিরের। আলেম ওলামাদের মিথ্যা মামলায় জেলে ঢুকেছে আওয়ামী লীগ। জুলাই হত্যাকাণ্ডের মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেভাবে পুলিশ বাহিনীকে গড়ে তোলা হচ্ছে, জানালেন আইজিপি। সঠিক সিদ্ধান্ত নিলে এত প্রাণহানি ঘটত না। এবং দ্বিতীয় দিনে গড়ালো পণ্যবাহী নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, বন্ধ সব ধরনের পণ্য পরিবহন। এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।